সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাংলাদেশ জুড়েই বিরাট জল্পনা, তারেকের হাত ধরেই ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর মৃত্যুপুরীতে পরিণত দেশ, বাড়ছে খুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস সরকারের বাণিজ্য চুক্তি কি শূকরের মাংস আমদানির গোপন রাস্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকার আমেরিকা ও ভারতীয় দূতাবাসে বড় জঙ্গি হামলার পরিকল্পনা আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের রেজিম চেঞ্জ, সমকাল ও বিটনিক সহ ৩ প্রতিষ্ঠানের হাতে আমেরিকার $29 মিলিয়ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যশোরে স্বল্পানুভূ ব্যক্তির উপর হামলা ও চাঁদাকাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পুলিশের সামনে শিবির নেতাদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সন্দ্বীপে জামায়াত নেতাকে কোপিয়ে জখম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা, বিএনপি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাঁধে গুরু দায়িত্ব। সেই সব দায়িত্বের মধ্যে রয়েছে দেশটিকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। বিভিন্ন দেশের কাছে আগের সরকার মোটা টাকা ঋণ করেছে। সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এখন তারেক সরকারের। সেই সব দায়িত্বের পাশাপাশি গুরু দায়িত্ব হল হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, জাতীয় রাজনীতির অঙ্গন আওয়ামী লীগের জন্য খুলে দেওয়া। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে জাতিসংঘ আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিতে চলেছে। যদিও সেই তথ্য ঠিক নয়। জাতিসংঘ থেকে এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘের গত জুলাই-অগস্টের একটি রিপোর্টের কথা বলছেন। সেই রিপোর্টে বলা হয়েছে অপরাধের বিচার হতে হবে, তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা নয়। সেই সঙ্গে বলে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক একটি গণমাধ্যমের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন।
তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু তারা কিভাবে ফিরবে? বিএনপি বা কীভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনূস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয়ে আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত ১২ ফেব্রুয়ারির পাতানো নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর রাজধানী ঢাকাসহ সারা দেশ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় অন্তত ১৬টি খুনের ঘটনা ঘটেছে। এর আগে বছরের প্রথম ৩ মাসেই ১০৭টি হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে রাজধানী। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩৬টি, ফেব্রুয়ারিতে ৩৮টি এবং মার্চে ৩৩টি খুনের ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, শুধু ঢাকা নয়, সারা দেশেই খুনের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৩ মাসে সারা দেশে মোট ৮৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাঙামাটির কুতুকছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ধর্মসিং চাকমা নিহতের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া বিএনপির শীর্ষ সন্ত্রাসীরা এখন ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে। কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন ও খন্দকার নাইম আহমেদ টিটনের মতো কুখ্যাত সন্ত্রাসীরা মুক্ত হয়ে নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। মোহাম্মদপুর ও রায়ের বাজার এলাকায় পিচ্চি হেলাল ও ইমনের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে কোপানোর ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। অনেক শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসেও মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন সন্ত্রাসীদের চারণভূমি। ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ এবং জমি দখলের মহোৎসব চলছে। বাদশাহ, আহাদ, রবিন ও মাসুদের মতো সন্ত্রাসীরা সরকারি অফিসগুলো টেন্ডার দখলে নেওয়ার চেষ্টা করছে, যা যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। কারওয়ান বাজারের আড়ত, সবজির ট্রাক এবং লেগুনা স্ট্যান্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকা এখন অপরাধের হটস্পটে পরিণত হয়েছে। গত ১৫ এপ্রিল আসাদুল হক নামে এক যুবককে এবং ১২ এপ্রিল অ্যালেক্স ইমন নামের এক সন্ত্রাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। একইভাবে পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের পেছনেও জোসেফ ও ইমনের দীর্ঘদিনের বিরোধের যোগসূত্র পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর ও তরুণদের ব্যবহার করে সন্ত্রাসীরা তাদের নেটওয়ার্ক বড় করছে। শীর্ষ সন্ত্রাসীদের এই চাঁদাবাজির অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে, আর সাধারণ মানুষ নিজ বাসভূমে নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার দাবি করলেও রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া এই কিলার কালচার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যত কোনো দৃশ্যমান সফলতা লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই চুক্তির আড়ালে বাংলাদেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিসর্জন দিয়ে শূকরের মাংস
পর্ক আমদানির রাস্তা পরিষ্কার করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে চরম উদ্বেগ ও বিতর্ক দানা বাঁধছে। চুক্তির শব্দবন্ধ ও ধারাগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দেখছেন এক গভীর অশনি সংকেত। চুক্তিতে ব্যবহৃত সাধারণ শব্দ মিট অর্থাৎ মাংস ও মিট প্রোডাক্টস অর্থাৎ মাংসজাত পণ্য নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা ছাড়াই এসব সাধারণ শব্দের আড়ালে ভবিষ্যতে শূকরের মাংস আমদানির পথ প্রশস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি ও খাদ্যপণ্যের জন্য বাজার উন্মুক্ত করার বিষয়টি এখন দেশের সামাজিক বাস্তবতার ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে কোনো পণ্য নিষিদ্ধ করতে হলে সেটিকে বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর প্রমাণ করার প্রয়োজন পড়ে। কিন্তু বাংলাদেশে শূকরের মাংস বর্জনের ভিত্তি মূলত ধর্মীয় ও সামাজিক বিশ্বাস। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন চাপে এই ধর্মীয় অবস্থানকে নন সায়েন্টিফিক ব্যারিয়ার বা অবৈজ্ঞানিক বাধা হিসেবে ব্যাখ্যা করার ঝুঁকি রয়েছে, যা ভবিষ্যতে আমদানিতে বাধা দেওয়া অসম্ভব করে তুলবে। অন্তর্বর্তী সরকারের মতো একটি অস্থায়ী সরকারের আমলে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন সংবেদনশীল ও দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনা তীব্র হচ্ছে। জন আলোচনা ছাড়াই কেন এমন রহস্যময় চুক্তি সম্পন্ন হল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সরকারের পক্ষ থেকে চুক্তির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ব্যাখ্যা না আসায় উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। ৯২% মুসলিম অধ্যুষিত এই দেশে শূকরের মাংস আমদানির ন্যূনতম সম্ভাবনাও জনমনে তীব্র অসন্তোষ তৈরি করেছে। সচেতন মহলের প্রশ্ন, অর্থনৈতিক সুবিধার বিনিময়ে কি তবে রাষ্ট্রের নীতিগত অবস্থান ও জনগণের ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন দেওয়া হচ্ছে? চুক্তির প্রতিটি শর্ত খতিয়ে দেখে জনগণের সামনে সত্য প্রকাশের দাবি এখন সর্বস্তরে। বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী তাদের সক্ষমতা প্রদর্শনের জন্য বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন দাবি বিভিন্ন সূত্রে উঠে এসেছে। বিশেষ করে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও ভারতীয় দূতাবাসকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হচ্ছে। এদিকে দেশে জেল থেকে পলাতক ৭০০ জঙ্গি আবার সক্রিয় হয়ে উঠেছে, এমন দাবিও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে, ইউনূস ও বিএনপি সরকারের ১৯ মাসে জঙ্গিরা তাদের নেটওয়ার্ক শক্তিশালী করতে প্রায় ৫০,০০০ সদস্য তৈরি করেছে। এছাড়া অভিযোগ রয়েছে, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সাবেক জননিরাপত্তা সচিব, যিনি বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্বে আছেন। রাষ্ট্রীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং উগ্রবাদ দমন, এই ৩ ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আর অভিযোগ ভিত্তিহীন হলে গুজব রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ অতীতে জঙ্গিবাদ দমনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতার ফলে বড় ধরনের হামলার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। বিগত ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্নও আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রে আরও দাবি করা হচ্ছে যে জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে বিদেশি, বিশেষ করে পাকিস্তান ও তুরস্ক থেকে আসা আধুনিক অস্ত্র পৌঁছচ্ছে। একই সঙ্গে তাদের মূল টার্গেট হিসেবে প্রতিবেশী দেশ ভারতকে উল্লেখ করা হচ্ছে। বাংলাদেশে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন বা রেজিম চেঞ্জ অভিযানে মার্কিন অর্থায়নের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উত্তর-পূর্ব ভারতের সংবাদমাধ্যম দিনপত্র নিউজের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এর $২৯.৫ মিলিয়ন একটি বড় অংশ খরচ করা হয়েছে ঢাকার একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা, একটি মার্কেটিং কমিউনিকেশন ফার্ম এবং একটি এনজিওর পেছনে। নথিপত্রে যা পাওয়া গেছে, দিনপত্র নিউজের হাতে আসা নথিপত্রে দেখা যায় ২০১৭ সালে শুরু হওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২৫ সালের ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। মূলত এই বর্ধিত সময়ের মধ্যেই শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা বাস্তবায়ন করা হয় বলে অভিযোগ উঠেছে।
তহবিলের অস্বাভাবিক বৃদ্ধি 2017 সালে প্রকল্পটির প্রাথমিক বাজেট ছিল মাত্র $1.8 মিলিয়ন। 2025 সাল নাগাদ এই বাজেট 1555% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় $29.9 মিলিয়ন। অর্থ সহায়তাপ্রাপ্ত 3 প্রতিষ্ঠান। তদন্তে বেরিয়ে এসেছে যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থের একটি অংশ সরাসরি 3টি ঢাকাভিত্তিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে গেছে। 1. সমকাল, শীর্ষস্থানীয় বাংলা দৈনিক পত্রিকা। 2. বিটনিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড, একটি বিপণন ও যোগাযোগ সংস্থা। 3. দ্য হাঙ্গার প্রজেক্ট, যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একটি এনজিও। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য এবং ইউনুস সংযোগ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে এই $29 মিলিয়ন কথা উল্লেখ করে দাবি করেন এই অর্থ বাংলাদেশে কট্টর বামপন্থী ও কমিউনিস্টদের ক্ষমতায় বসাতে ব্যবহার করা হয়েছিল। নথিপত্রে আরও দেখা যায় ড. মোহাম্মদ ইউনুস 2023 সালের 7 মার্চ গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গোয়েন্দা বিশ্লেষকদের মতে এটি ছিল তাকে ভবিষ্যতের অন্তর্বর্তীকালীন মুখ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ার একটি অংশ। ছায়াযুদ্ধে সেনাবাহিনীর একাংশ। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এই ষড়যন্ত্রের একটি বড় অংশ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সাথে গোপন যোগাযোগ। 2024 সালের জুলাই-অগাস্টের ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে নেপথ্যে ভূমিকা পালন করেন। সরকারের অবস্থান 2025 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন যে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান সরাসরি এই পরিমাণ অর্থ পাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। তবে নর্থ ইস্ট নিউজের দাবি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক রিপাবলিক ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মাধ্যমে এই অর্থ ধাপে ধাপে বিতরণ করা হয়েছে। 2017 থেকে 2024 পর্যন্ত বার্ষিক অর্থ বিতরণের চিত্র মিলিয়ন ডলারে। 2024 3.64, 2023 3.70, 2022 3.24, 2021 2.95, 2020 3.37। এই চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশে আসার পর সংশ্লিষ্ট 3 প্রতিষ্ঠান বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে এক সংখ্যালঘু ব্যক্তির ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগ রয়েছে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অজিত ঘোষের ছেলে নিখিল ঘোষ অভিযোগ করে বলেন, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং তার ভাই বিএনপি সদস্য হাকিম আলী দীর্ঘদিন ধরে তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি আওয়ামী লীগের সমর্থক হওয়ায় গত 5 অগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাণভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। প্রায় 7 মাস আত্মগোপনে থাকার পর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বিএনপি নেতারা তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে এলাকায় ফিরিয়ে আনেন বলে জানান নিখিল ঘোষ। আশ্বাস পেয়ে তিনি এলাকায় ফিরে আসেন এবং নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করেন। তবে নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় তার কাছে 10 লাখ টাকা চাওয়া শুরু হয় বলে অভিযোগ করেন তিনি। নিখিল ঘোষের ভাষ্য অনুযায়ী গত 24 এপ্রিল সকালে দুধ বিক্রির জন্য বাজারে যাওয়ার পথে লিয়াকত আলী তার পথ রোধ করেন। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে লিয়াকত দোকান থেকে হাতুড়ি এনে তাকে বেধড়ক মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায়। এ সময় হাকিম আলীও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত নিখিল ঘোষ ও তার স্ত্রী জানান তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের জীবননাশের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানা যশোরের অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী ছাত্র শিবিরের 2 নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে 2 শিবির নেতা আহত হয়েছেন এবং একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি। রোববার দুপুরে রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পরে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন রাজারহাট উপজেলা পশ্চিম থানা ছাত্র শিবিরের সভাপতি সুজন মিয়া এবং কুড়িগ্রাম জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক সামিদ সাকি মাহিন। তাদের বাড়ি যথাক্রমে ঘড়িয়ালডাঙ্গা ও চাকির পশার ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মন্তব্য এবং এক শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে অবরুদ্ধ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ে কথা বলতে ছাত্রশিবির নেতা সুজন ও মাহিন ঘটনাস্থলে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম সহ কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন। আহত শিবির নেতা মাহিন অভিযোগ করে বলেন, আগে থেকেই দেশীয় অস্ত্র নিয়ে থাকা ছাত্রদল নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সুজন ভাইয়ের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে 4 জন পুলিশ সদস্য থাকলেও তারা কোনো সহযোগিতা করেনি। এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, ফেসবুক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা প্রতিবাদ নিন্দা জানাই। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনীরা আমাদের উপরে নির্মলভাবে অন্যায়ভাবে হামলা চালাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের ভাইদের উপরে কত ডাকসুর প্রতিনিধির উপরে অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, জুলাই পরবর্তীতে এই নতুন বাংলাদেশে যদি আপনারা সঠিকভাবে রাজনীতি করতে চান, তাহলে জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে যদি চলতে চান, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে ভয় দেখাবেন না। বলতে চাই, ছাত্র শিবির স্রোতের বিপরীত দাঁড়িয়ে থাকা উত্তাল তরঙ্গের নাম। শিবিরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা আশা করি আগামী দিনে যদি আমাদের কোনো ভাইয়ের উপর যদি হামলা করা হয়, ছাত্র শিবির তার দাঁত ভাঙা জবাব দেবে। উপস্থিতি রয়েছেন, আমরা আপনাদের আহ্বান করবো, এখান থেকে সবাই শান্তিপূর্ণভাবে সবাই বাসা চলে যাবেন। পরবর্তী কর্মসূচি আপনাদের জানানো হবে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা যদি এই অন্যায়ের প্রতিবাদ যদি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আস্থা রাখছি, তারা আমাদের সুষ্ঠু বিচার করবে। যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপরে বলেছিলাম, আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে আমরা বাসায় ফিরে যাব। সন্দ্বীপের মগধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ৯টার দিকে মগধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পেলিশার বাজারের পূর্ব দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত সজীব আহমেদ ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সজীব আহমেদ পেলিশার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাজারের পূর্ব দিকে পৌঁছলে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথারি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সজীবের মাথায় একাধিক গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। চিকিৎসাধীন সজীব আহমেদ জানান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজ ও প্রচারণা চালানোর কারণে তাকে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে 2 জনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে আকবর যুবদল এবং আলভি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলভি হামলার কথা অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি আহত সজীবের ছোট ভাই আদরের সাথে চড়ে ছিলাম। হামলার খবর পেয়ে আদরের সাথেই আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম বলেন, দলীয়ভাবে আমরা এই হামলার ঘটনার দায় নিচ্ছি না। সন্দ্বীপে আমরা শান্তির রাজনীতি করতে চাই। হামলায় জড়িতরা যেই হোক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন নিরীহ কর্মীকে প্রাণনাশীর উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা এই ঘটনার দ্রুত বিচার দাবি করছি। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত অধিকারক সুজন হালদার জানান, পেলিশার বাজারে একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।